নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইন কানুন। আগামী 1 জুলাই 2024 এই তারিখ থেকে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থায় 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন পরিবর্তিত হচ্ছে এবং ওই দিন থেকেই এই 3টি পরিবর্তিত আইন কার্যকরী হচ্ছে। আমাদের আজকের এই স্বল্প পরিসরে আমরা চেষ্টা করব যে 3টি আইন পরিবর্তিত হচ্ছে এবং কার্যকরী হচ্ছে তার একটা বিশেষ দিক নিয়ে আজকে এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করব। আজকে সেই কারণে আমাদের যে আলোচনার যে বিষয়টা রেখেছি একটা জায়গায় সীমাবদ্ধ রাখবার চেষ্টা করব, যদিও আমরা অন্যান্য বিষয় আমরা চলে আসবে আলোচনার মধ্যে। সে কারণে আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো পরিবর্তিত আইন দাম্পত্য কলহ। অর্থাৎ এই যে দাম্পত্য কলহ সংক্রান্ত যেসব আইনগুলো এতদিন নিয়ে আমরা আলোচনা করেছি তার মধ্যে কি কি পরিবর্তন আসছে সেটাই হবে আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আসুন আগে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। আমার বাঁ দিকেই রয়েছেন বর্তমানে পুরুষের প্রতিবাদের অন্যতম কণ্ঠস্বর, মেন্স ফোরামের নেত্রী মাননীয়া সেই নন্দিনী ভট্টাচার্য। তারপরে রয়েছেন একজন বিশিষ্ট এবং প্রবীণ আইনজীবী মাননীয় শ্রী শ্যামল কান্তি বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আপনাদেরকে বলি যে আপনারা যারা ফোন করবেন, যারা এই অনুষ্ঠানের বিষয়ে যাদের আগ্রহ রয়েছে, আপনারা যখন ফোনটা করবেন আপনার টিভির ভলিউমটা একেবারে কমিয়ে দেবেন। আপনারা কথাটা বলবেন কিন্তু ফোনে, আর যেন অবশ্যই প্রাসঙ্গিক হয় এবং যেন খুব সংক্ষিপ্ত হয়। আরেকটা কথা বলি, অনেক সময় আমরা দেখি যে অনেকে হয়তো প্রথম দিকে আসতে পারেন না, কিন্তু পরবর্তীতে এসে তারা এমন প্রশ্ন করেন যেগুলো হয়তো ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি বা উত্তর দিয়ে ফেলেছি। সেই কারণে তাদেরকে অনুরোধ করব, যদি আপনারা কোনো কারণে অনুষ্ঠানে দেরি করে আসেন তাহলে আপনারা বরং প্রশ্নটা না করে আমাদের যে এগুলো এটা তো ইউটিউবে দেখানো হবে, আপনারা পরবর্তীতে আপনারা ইউটিউবে এই অনুষ্ঠানটা দেখে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে আমরা আজকের অনুষ্ঠানে চলে আসি। আমি প্রথমেই প্রশ্ন রাখবো আমাদের বিশিষ্ট আইনজীবী শ্যামলবাবুর কাছে। আচ্ছা শ্যামলবাবু, দেখুন যে এই যে 3টে আইন যে আমাদের ক্রিমিনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি আইন, যেটাতে বলা ছিল যে কোন কোন অপরাধে কি কি শাস্তি হবে সেইটা বলা ছিল, সেইটা পরিবর্তিত হয়ে নাম হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা 2023। আরেকটি আইন যেটা হলো সিআরপিসি, যেটা আমরা আইনি পরিভাষায় বলি, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধিতে কিভাবে বিচারটা প্রক্রিয়াকরণ হবে, কিভাবে বিচার প্রক্রিয়াটা এগোয় সেইগুলো বলা ছিল, সেইটা পরিবর্তিত হয়ে হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে, যেটা এতদিন আমরা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বলে জানতাম, অর্থাৎ সাক্ষ্য আইন, যার দ্বারা মামলার বিচার হয়, সেইটা পরিবর্তিত হয়ে নামকরণ হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। এই 3টে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে আগামী 1 জুলাই 2024 থেকে। তো স্বভাবতই আমাদের প্রশ্ন আসে, তো কি এমন ব্যাপার হলো যে এটা করার দরকার হলো, এই পরিবর্তন করাটা কেন করা হলো? দেখুন, আমার কাছে এই পরিবর্তনটা যেটা করেছে সেটা কিন্তু আমাদের দেশীয় আইন যাতে থাকে, মানে যেমন ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973, এই আইনটা হচ্ছে 1898 সালের। 1898 সাল মানে ব্রিটিশ রুল। সেই 1898 সালের পরে 1973 সালে একটা কী হলো, রিপ্লেসড হলো ইন দি নিউ ফর্ম, কিন্তু কন্টেন্টস মোর অর লেস জাস্ট মিরর অফ 1898। 1898 সালের যে আইনটা সেটারই জানিয়ে প্রতিচ্ছবি আমরা দেখতে পারি 1973-এ লিটল বিট চেঞ্জ হলো। আর এখন যেটা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি 2023, এটা কি হচ্ছে সমস্তগুলো ধারাগুলোকে নিয়ে একটা চেঞ্জ, একদম পুরো নতুন ভারতীয় ইন্ডিয়ান, এই যে আমরা কথাটা বলতে পারছি, এটাকে নিয়ে আসা হয়েছে। ঠিক সেরকমই যেমন ভারতীয় আমাদের দণ্ড সংহিতা ইন্ডিয়ান পেনাল কোড ছিল, এই আইনটা হচ্ছে 1860 সালের আইন। আমরা যেটা করেছি, এবং আমার মনে হয় এই 1860 সালের আইনটাকে বিভিন্ন সময় ইন্ডিয়ান পেনাল কোড, ভারতীয় দণ্ড প্রক্রিয়া দণ্ড বিধি, সেটা কিন্তু বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট হয়েছে। অ্যামেন্ডমেন্ট হয়ে এখন একটা জায়গায় খুব সুন্দরভাবে সমস্ত ক্রনোলজিক্যালি নিয়ে এসে পরস্পর নিয়ে আসা হয়েছে, নিয়ে নাম দেওয়া হলো ভারতীয় ন্যায় সংহিতা 2023। আর একটা হচ্ছে
যেটা আপনি বলছিলেন সেটা হচ্ছে গিয়ে আমাদের সাক্ষ্য আইন, ভারতীয় সাক্ষ্য আইন, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট নাম ছিল, এখন এই সংহিতার সঙ্গে করে এবারে এখন হয়ে গেল ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। আর এই প্রত্যেকটা আইনই আমাদের লোকসভার কি হলো না, 20শে ডিসেম্বর 20-12-2023 লোকসভায় হলো, 20-21-12-2023 রাজ্যসভায় গৃহীত হলো এই বিল, আর 25শে ডিসেম্বর 2023 আমরা রাষ্ট্রপতির কনসেন্ট পেলাম, মানে অ্যাসেন্ট যেটাকে বলে, সম্মতি দিল। ফলে এখন আর আমাদের এই আইনটা চালু করতে মাঝে একবার করেছিল, সর্বোচ্চ আদালতে কেউ গেছিল এর পরিবর্তন, কিন্তু সর্বোচ্চ আদালত সেটা গ্রহণ করেনি। ফলে আমাদের 1 জুলাই থেকে 2024 থেকে আমাদের এই নতুন আইনে আমাদের ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং আমাদের এবার তৈরি থাকতে হবে আগামী 1 জুলাই থেকে এই 3টি আইনে যা যা বলা আছে সেইভাবে আমাদের বিচার প্রক্রিয়া চলবে। কিন্তু সেগুলি হচ্ছে মানে এই 1 জুলাই থেকে যে কার্যকরীটা হচ্ছে, কিন্তু যে পুরনো যে মামলা মোকদ্দমা যা চলছে সেটা কিন্তু রেট্রোস্পেক্টিভ পার্সপেক্টিভ হবে, ওটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। তার আগে একটু আরেকটু দিক ঘুরে আসি, একটু নন্দিনীর কাছে আসবো। নন্দিনী, আপনি তো একটা সেক্টরে দারুণ কাজ করছেন এবং পুরুষ প্রতিবাদের কণ্ঠস্বর হিসাবে আপনার ভীষণ জনপ্রিয়তা বর্তমানে। তো আগে যেসব যে আইনগুলো ছিল, আমরা যারা এই আইনি জগতে রয়েছি, আমরা ব্যবহারজীবী হিসাবে যারা দেখেওছি ইতিমধ্যে, যে কিছু কিছু আইন অনেকটা একতরফা ছিল মেয়েদের পক্ষে, এবং তার কিছু কিছু অপব্যবহারও কিছু দেখেছি আমরা। সেখান থেকেই তো পুরুষের প্রতিবাদের কণ্ঠস্বরটা আপনি তুলে নিয়ে এসেছেন। তো আপনার মতে এই যে আইনের যে পরিবর্তনগুলো হলো, তো এর কি কোনো প্রয়োজন ছিল? দেখুন, প্রয়োজন তো তখন থাকে যখন সেটার একটা বদল হয়। স্যার যেমন বলছিলেন যে এটার প্রয়োজন ছিল, এটা ন্যায় সংহিতা হলো, আর অনেকগুলো কথা বললেন, কিন্তু আমার কাছে কথা, এটা কি ন্যায় হলো? প্রথম জানতে চাই, যেটার মধ্যে ন্যায় হলো, এটার মধ্যে কি সেই কোনো নতুন কিছু এলো? পুরুষ মানুষ কি কিছু পেলেন? আমাদের তো আমরা তো এটা বলবো, আমরা পুরুষের অধিকার কর্মী, আমরা ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানি। তাহলে আমাদের তো প্রথম প্রশ্নই এটা উঠবে, এত যে ঢক্কানিনাদ করে, এত যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য সংহিতা, এত যে 1860, 1898 এত সব কিছু করে যে এলো, ওনারা কি পেলেন? নতুন কি কিছু এলো? কিছু তো এলো না। মানে আমরা যে এতদিন জানতাম যে আইন সবার জন্য সমান, না, আইন তো কোনোদিন সবার জন্য সমান ছিল না। এসব ভুলভাল কথা বলে লাভ নেই। ভারতীয় কনস্টিটিউশনে মানে অনুচ্ছেদ 21 যা বলেন, 14টাই বলেন না, 15 আবার যা বলেন বাকিটা তা বলেন না, এ বলে লাভ নেই। কথাবার্তা আমার ভালো নয়, আমি আগে থেকেই বলি, কাজে এগুলো বলে কোনো লাভ নেই। তার মানে আমি কিছুকে অসম্মান করছি না, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। আমরা কোথাও গিয়ে বলছি সবার জন্য আইন সমান, বা সবার জন্য সব কিছু সমান, সাম্যের জয় গান গাই, কিন্তু আমরা গাই না। তাহলে আমার বক্তব্য যে 498 এটা থেকে যে আমরা 85 বা 86 করছি বিএনএসে, কিছু কি বদলালাম? পুরুষ মানুষ এটা কি হলো যে নারী যেমন বধূ নির্যাতনের অভিযোগ করতে পারেন, কোনো আপত্তি নেই, কারণ এখনও বহু মেয়ে নির্যাতিত হন। তাহলে উল্টোটা কি হলো যে সেখানে কি এটা হলো, আজকে ন্যায় হলো, নতুন কিছু হলো যে পুরুষ মানুষও গিয়ে স্বামী নির্যাতনের কমপ্লেন করতে পারবেন? সেদিন আমরা বুঝতাম ভারতীয় ন্যায় সংহিতা তৈরি হয়েছে। আজকে তো হলো না। তো এমন একটা কিছু হলো যে সুপ্রিম কোর্ট থেকে বিচারপতি বললেন পার্লামেন্টকে আপনারা নতুন করে ভাবুন, কিছুই তো বদলাতে পারলেন না। তাহলে কি পেলাম আমরা? সেই তো একই জিনিস, একই হতাশা, একই মানে একই ব্যাপারটা রয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? তাহলে এর কি প্রয়োজন ছিল? মানে কথা যখন এগোবে বলতে আরো যাবো, কেউ তো পেলাম না। এবং আমি সেই আমরাই বলবো, কারণ আমরা পুরুষ অধিকার কর্মী, পুরুষের জন্য লড়াই করছি, কাজে আমিও সেই দলেই পড়ি। তাহলে আমরা কি পেলাম? আমরা তো কিছু পেলাম না। আপনি বলতে চাইছেন একদিকে যেমন নারীর অত্যাচারের উপরে যেমন স্পেসিফিক ল আছে, তেমনি একই সঙ্গে পুরুষরাও তো অত্যাচারিত। হ্যাঁ, কারণ আমরা কিন্তু বিএনএস এর উপর খুব আশা করেছিলাম, অন্তত একটা দুটো কিছু পুরুষ মানুষের জন্য হবে। বিশ্বাস করুন, আমরা কিন্তু খুব এই আশাটা করেছিলাম, অন্তত একটা দুটো কিছু হবে। কিন্তু কোথায় হলো বলুন? এখনো পুরো ব্যাপারটা তো সামনে আসেনি, তখন জানা যাবে। আমি আসবো, মানে আমাদের আইনজীবী স্যার আছেন, স্যার প্রবীণ আইনজীবী, স্যার অনেক বেশি জানেন, ওনার কাছ থেকেও শুনবো। কিন্তু আমরা যতটুকু ওপর দেখতে পেয়েছি যে কিছু এখনো আশার আলো দেখতে পাইনি। উনি যেটা বললেন যে পুরুষ কিছু পেল না, আমি বলবো এই আইনের মধ্যেই, এই সংহিতার মধ্যে, সে ভারতীয় ন্যায় সংহিতা যে হলো তার ভেতরেই কিন্তু আমাদের বলা আছে, ন্যায় সংহিতাতে সমস্ত কভার করা আছে। পুরুষ যদি মনে করে ওয়াইফ দ্বারা নির্যাতিত হচ্ছে, তার 498-এ করা যাবে না,
কিন্তু সে গিয়ে স্ট্রেইট ওয়েতে তো তার মামলা করতে পারবে এগেনস্ট দি ওয়াইফ টর্চার যা যা সেটা করতে পারবে, এর জন্য তো আলাদার দরকার নেই। তার মানে সংহিতাটা ব্যাড এ কথাটা বলা যাবে না। আমার বলা মানে উনি যেটা বলেছেন সেটা পুরুষের জন্য একেবারে ডেফিনেটলি নির্যাতিত পুরুষ, সেইটা হয়নি। কিন্তু হয়নি বলে তার মানে আইন নেই তা নয়। আজও যদি ওয়াইফের দ্বারা, স্ত্রীর দ্বারা যদি নির্যাতিত হয়, সে আদালতে যাবে। ওয়াইফ চর মারলো, কাউকে চর মারলো, তাহলে সে স্বামী চলে যাবে আদালতে। আজকে যদি ওয়াইফ দেখা যায় যে স্বামীকে মারছে, স্বামীকে গ্রিভিয়াস মারাত্মক জখম করছে, তাহলে সে সোজা গিয়ে কমপ্লেন করবে থানায়। এটা তো ইন্ডিয়ান পেনাল কোডে ছিল, ছিল 323 325 নেই এটা বলবো না। হ্যাঁ, এটা কি হচ্ছে নদী এটা বলতে চাইছে যে স্পেসিফিক পুরুষদের জন্য স্পেসিফিক কোনো আইন হলো না। পুরুষরা যদি নির্যাতিত হয় পুরুষদের জন্য সেই জন্য আইন আছে কোনো, হ্যাঁ ওই মারধর তো সে যে কেউ যে কাউকে করতে পারে, তার জন্য পুরুষের জন্য নেই তা নয়। আর ওটা হচ্ছে বধূ নির্যাতন। কারণ ধরে নেওয়া হয় একটা বধূ সে বিয়ে করে তার অন্য পরিবেশে চলে আসছে, ফলে এইসব চিন্তা করে আমাদের সংবিধান পড়ে তার অনেক চিন্তা ভাবনা করে এই স্ত্রী জাতিকে ইয়ে করার জন্য। যেমন একটা যদি আনম্যারিড স্ত্রী হয় তাহলে তো 498 হচ্ছে না, যদি আনম্যারিড হয় তাহলে তো সে গিয়ে বধূ নির্যাতন করতে পারছে না, তাকে স্পেসিফিক্যালি এই পুরুষের মতন গিয়ে তাকে কেস করতে হচ্ছে, থানায় কমপ্লেন করতে হচ্ছে বা কোর্টে গিয়ে কমপ্লেন করতে হচ্ছে। আমার বলা মানে এই 498 কি শুধু রিলেটস টু ম্যারিটাল রিলেশন, যেটা থাকবে সেটা হচ্ছে আমার মনে হয় এটা এটা একটু আমরা তাত্ত্বিক এবার একটু আইনি ব্যাপারে আসি। হ্যাঁ, কারণ একটু সাধারণ মানুষ আমার কিন্তু অনেকগুলো কথা বলার আছে, আমরা আসবো একটু আইনি ব্যাপারে, মানে যেগুলো স্যার বললেন তার ভিত্তিতে আমি কথায় যাব। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের আজকে যে অনুষ্ঠানটা আমরা চেষ্টা করব যত সম্ভব আইনি মানে এই যে কথাগুলো থানায় গিয়ে রিপোর্ট কে নেবে, থানায় রিপোর্ট পুরুষের কেউ নেয়। আমার স্ত্রী আমাকে মেরেছে যদি মেডিকেলও করানো পড়ে যায়, কারণ আমরা 7 বছর ধরে আজকে কাজের মধ্যে আছি, প্রত্যেক দিন আমরা দেখছি কেউ নেয়। তার জন্য আমরা কি করছি, কি করছেন? বিকজ আমি বলছি তার জন্য তো প্রভিশন আছে, পদ্ধতি আছে, পুলিশ দিল না, তার জন্য আমরা আদালতে যাব। কি আদালতে যাবে? আদালতে একটা কেস যাওয়া মানে আপনি নিজে জানেন না কতদিন ঝুলে থাকতে হয়। আমার সংবিধান আমাকে স্যার আপনি নিজেও জানেন। আর আমি একটা কথা বলতে চাই, আপনারা বলছেন ওমেন এম্পাওয়ারমেন্ট, আবার সারা জীবন ওমেনকে রেখে দিচ্ছেন ভিকটিমে। তিনি অ্যাবিউজার হতে পারেন, এটা আপনারা কেউ ভাবছেনই না। কেন না? ওমেন যে অ্যাবিউজার এটা আপনারা ভাবছেনই না, অথচ বলছেন এম্পাওয়ার্ড ওমেন। কিসের জন্য? আপনারা বিএনএস করার সময় ভাবলেনই না ওমেন অ্যাবিউজার হতে পারে। সেদিন বুঝতাম এদেশে ওমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে। কিসের ভিত্তিতে আপনারা বলছেন? একটা আজকাল কোন মেয়ে আজকাল তো বহু স্বামী স্ত্রী আলাদাই থাকেন, বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছেন, এরকম সবসময় এই ভাবনার বাইরে বেরোতেই পারছেন না আপনারা কেউ। আমার প্রশ্ন হচ্ছে মহিলা নয়, মহিলা যখন বলছেন ওমেন এম্পাওয়ারমেন্ট, কেন অবিবাহিতা মহিলা 498 এ করেছেন এরকম উদাহরণ হবে না? কেন হবে না? অবিবাহিতা মেয়েরা বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করছেন, একজন পুরুষের সে প্রভিশন আছে, হাজার হাজার মেয়ে পুরুষকে ছেড়ে চলে যাচ্ছেন। অন্য প্রভিশন কেন প্রভিশন? তাহলে কোন পুরুষের জন্য সে প্রভিশন আপনারা রাখলেন? বিএনএস 69 এ আপনারা কি করলেন? পুরুষের জন্য সে প্রভিশন আছে, কেন নেই জানতে চাই। এইবার একটু আইনি ব্যাপারে আসি, যে এতদিন যে নারীরা যদি দেখা যেত তারা স্বামীর থেকে দূরে রয়েছে, তারা বাপের বাড়িতে গেছে, তারা যে জীবন ধারণ করার মতো তাদের নিজস্ব রোজগার নেই বা তাদের ভরণ পোষণের ক্ষমতা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতাম যে মহিলারা দুটো আইনের দ্বারস্থ হতেন মূলত। একটা হচ্ছে সিআরপিসি 125 অর্থাৎ খোরপোশ সংক্রান্ত যে 125 রয়েছে সিআরপিসিটা, সেইটাতে একটা তারা আদালতে দায়ের করতেন অভিযোগ। আরেকটি ডোমেস্টিক ভায়োলেন্স যে আইনটা রয়েছে সেখানে সেকশন 12 রয়েছে, 23 রয়েছে, এইগুলো দ্বারা তারা আসতেন। তো এইবারে এই যে নতুন যে আইনটা আসছে, এখানে তো সিআরপিসিটা তো চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে খোরপোশ যদি কেউ চাইতে যায় তাহলে কি ওই 125 কি হবে না, ওটা তাহলে অন্যভাবে আসছে, বা সেখানে কিছু অতিরিক্ত সুবিধা হচ্ছে নাকি কিছু অসুবিধা হচ্ছে, বা সেক্ষেত্রে স্ত্রী জাতি কতটা লাভবান হলেন আর পুরুষ জাতির কোনো ক্ষতি হলো কিনা বা একই থাকলো কিনা? না, এতদিন ছিল 1973 সালে যে আইন বলে 125 ধারা মোতাবেক আমরা যেটা করতাম, এখন যে এই ভারতীয় মানে ফৌজদারি কার্যবিধিকে যেটা নাকি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি বলছে 2023, সেই বলে হচ্ছে আর 125 ধারায় নয়, কিন্তু ব্যাপারটা একই রইল, ধারাটা চেঞ্জ হয়ে গেল 145 নম্বরে চলে আসলো। এসে কিন্তু সে আর কি যোগ হলো একটু, এতকাল ছিল বাবা মা যেখানে থাকবে সেখানে গিয়ে করতে পারতো না, 3 জায়গাতে করতে পারতো। যেখানে এরা বসবাস করেছে, সে বসবাস করেছে, হোয়ার হি রিসাইডস
মানে স্বামী বসবাস করছে সেখানে করতে পারবে, ওয়্যার হি রিসাইডস উইথ হিজ ওয়াইফ সেখানে করতে পারবে, আর কোথায় করতে পারবে না যে সেখানে যে ইললেজিটিমেট চাইল্ড এবং তার মায়ের সঙ্গে যেখানে বসবাস করলো সেই জুরিসডিকশনে করতে পারবে, তার মানে সেখানে গিয়ে করতে পারবে। আর এখন হচ্ছে সর্বত্র করতে পারবে, এমনকি যোগ হলো যেখানে বাবা মা ওখানে যেখানে বসবাস করছে, তার মানে আমি এখানে আছি, আমি মহিলা, আমার বাবা মা রয়েছে দিল্লিতে, আমি দিল্লিতে গিয়েও একটা জুরিসডিকশন ক্রিয়েট করতে পারি। তার মানে এটা একটা বেশ একটা পরিবর্তন হয়েছে, খুব ভালো পরিবর্তন জুরিসডিকশন পয়েন্ট। এতদিন ছিল না যে ওয়্যার দি ফাদার অ্যান্ড মাদার রিসাইডস, এখন এটা এসছে ওয়্যার দি মাদার অ্যান্ড ফাদার রিসাইডস। মানে এতদিন যেটা কজ অফ অ্যাকশন হিসেবে যেটা দেখা হতো যেখানে তারা একসঙ্গে বসবাস করেছে বা স্বামীর বাড়ির যে বা জুরিসডিকশন অবৈধ সন্তানের সঙ্গে যে মা রয়েছে সে যেখানে রয়েছে সেইটা, কিন্তু এখন হচ্ছে কি আগে ছিল কি স্বামী যেখানে বসবাস করছে সেখানে গিয়ে করতে পারতো, যেখানে নাকি স্বামী স্ত্রী হিসাবে আছে সেখানে গিয়ে করতে পারতো লাস্ট রিসাইডিং, যেখানে হচ্ছে অবৈধ সন্তান বা তার মা সঙ্গে যেটা সেখানে করতে পারতো। এখন যোগ হয়েছে যে সেই যে ঘটা সেটা হচ্ছে গিয়ে বলছে ওয়্যার দি ফাদার অ্যান্ড মাদার রিসাইডস। তাহলে যদি দেখা যায় হয়তো স্বামী স্ত্রী কলকাতায় তার একসঙ্গে ঘর করেছে, স্বামীর বাড়ি কলকাতায়, সেই সময় হয়তো স্ত্রীর বাড়ি হয়তো কলকাতা কি তার আশেপাশে ছিল। পরবর্তীকালে যদি কখনো এরকম কেউ কোনো স্ত্রী দেখলো যে তার বাবা মা কোনো কারণে সে দিল্লিতে চলে গেল বা মুম্বাইতে চলে গেল, তাহলে কার বাবা মা? মানে স্ত্রীর বাবা মা না, স্ত্রীর বাবা মা গেলে হবে না, স্বামীর বাবা মাকে, স্বামীর বাবা মা, where his father or mother resides। আচ্ছা, মানে হাজবেন্ডের বাবা মা যেখানে রিসাইড করছে, স্বামীকে খুঁজে পাচ্ছে না, কথা বলছি, সে বাবা মা আছে মুম্বাইতে, আমি ওখানে গিয়ে করতে পারি। আচ্ছা, এইটা যোগ হয়েছে। হ্যাঁ নন্দিনী দি, এবার একটু নিশ্চয়ই বুঝতে পারছেন পুরুষ মানুষের জন্য কি ভীষণ সুবিধার ব্যবস্থা করা হয়েছে বিএনএসএ। আচ্ছা, যদি ধরুন এটা অন্যরকম হতো, যদি দেখা যেত যে স্ত্রীর বাবা মার বাড়ি মুম্বাইতে এবং স্বামীকে হেনস্থা করার জন্য স্ত্রী মুম্বাইতে গিয়ে মামলাটা করলে, তাহলে স্বামীকে কিন্তু মুম্বাইতে বললেন, আপনি শুনলেন তো, যখন যে কোনো জায়গায় গিয়ে যে কোনো কিছু করা যেতে পারে, তাহলে আপনি বুঝতে পারছেন জুরিসডিকশনটা কত বড়, কি সুন্দর ব্যবস্থা হলো পুরুষ মানুষের জন্য। স্বামীর বাবা মার বাড়ি যেখানে থাকবে, না, তার আগে তো স্যার বললেন যে সর্বত্র গিয়ে করা যেতে পারে জুরিসডিকশন, সর্বত্র এই 4 জায়গায়, এই 4টি জায়গা। তাহলে আপনি বুঝতে পারছেন যেখানে স্বামী বসবাস করছে, যেখানে স্বামী স্ত্রী হিসাবে বসবাস করেছে, যেখানে তার অবৈধ সন্তান হতেই পারে, সবই তো বৈধ সন্তান হবে তা নয়, ইললেজিটিমেট চাইল্ডও হয়, সে এবং তার মা যেখানে করছে সেখানে। আর যেটা যোগ হলো এই সংহিতাতে, তাতে হচ্ছে গিয়ে যে বাবা মা যেখানে বসবাস করে, বাবা মা মানে নিশ্চয়ই মেয়ের বাবা, হিজ ফাদার অর মাদার। তাহলে বুঝতে পারছেন যে একজন পুরুষ মানুষের জন্য কি সাংঘাতিক সিচুয়েশনটা। স্ত্রীর বাবা মা যদি অন্য জায়গায় থাকে সেখানে না, সেখানে তো সে যে বসবাস করছে সেখানে তার জুরিসডিকশন রয়েছে তো অলরেডি। তাহলে আপনি বুঝতে পারছেন আমি কেন কথাগুলো বলতে চাইছি। আজকে একটা পুরুষ মানুষের কোনো যাবার জায়গা নেই, আজকেই খোরপোশ। এই আমাকে একটা কথা বলুন তো, আজকে আপনারা যখন প্রত্যেকে এত আন্দোলন করেছেন পণ প্রথা দেওয়া নেওয়ার বিরুদ্ধে, পণ প্রথা খুব খারাপ, দেওয়াও খারাপ নেওয়াও খারাপ, যারা দেয় তাদেরকে কখনো ধরার কথা বলা হয়নি, তাদের খোরপোশের অ্যালুমিনি বন্ধ করার জন্য কেন আন্দোলন হবে না বলতে পারেন আমাকে? আমি একটা কথা আজকে এখানে বসে বলতে চাই, এই খোরপোশ আর অ্যালুমিনি বন্ধ করুন, ডিভোর্স বন্ধ হয়ে যাবে 90%। খোরপোশ অ্যালুমিনি বন্ধ হলে তারা বাঁচবে কি করে? বাঁচবে মানে লজ্জা করে না বলতে? বাঁচবে কি করে? লজ্জা করে না আপনাদের বলতে যে খোরপোশ আর অ্যালুমিনিতে বাঁচতে হবে? না তো খোরপোশ আর অ্যালুমিনির উপর ট্যাক্স তৈরি করুন। কে যাচ্ছে দাদা স্যার, আপনি অন্তত এখানে বসে এই কথাগুলো বলবেন না। কে যাচ্ছে? কে যাচ্ছে মানে যে হচ্ছে, যে সাফার করছে। কে বলেছে আপনাকে এই কথা? আজকে আমার কাছে না স্যার, আজকে আমার কাছে এসেছিল এইচএসবিসি তে চাকরি করা মেয়ে অ্যালুমিনি চাইছে। হ্যাঁ, আইনে বলছে তো। আইনে মানে তাহলে আপনাদের আইনে বলছে, আমাদের ডিভি অ্যাক্টে রয়েছে। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা ওমেন এমপাওয়ারমেন্ট নিয়ে কথা বলেন। রেশিওটা দেখতে হবে, না হলো হাজবেন্ড পাচ্ছে 2 লাখ টাকা আর সে আর্ন করছে 15,000 টাকা, তাহলে সে যাবে। আমার কাছে এই উদাহরণ আছে, হাজবেন্ডের থেকে বেশি মাইনে পায় অ্যালুমিনি চাইছে। ইফ দ্যাট মিনস সেটা তো আদালতে প্রমাণ করতে হবে। প্রমাণ তো হচ্ছে না তো, পাবে না কেন হচ্ছে না প্রমাণ? এই একটা খোরপোশের ক্ষেত্রে এটা আগে জানুন, জেনে কথা বলুন। কেন হবে না? জানুন, নিশ্চয়ই হচ্ছে। কেতাবি কথার উপরে কথা বলবেন না স্যার। আমরা বাস্তবে তো আমরাই করছি। বাস্তবের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই। আপনারা আদালতে দাঁড়িয়ে কতগুলো বই পড়ে তারপরে কথা বলছেন, বলবেন না স্যার? এগুলো তো আকাশ থেকে পড়বে না। না, বিতর্ক তৈরি হবে দেবজ্যোতি দা, বিতর্ক তৈরি হবে।
কারণ প্রতি 7 বছর ধরে যে জিনিস দেখছি তার উপরে বিতর্ক তৈরি হবে, পুরুষ মানুষকে নিংড়ে নেওয়ার যে প্রক্রিয়া তার উপর বিতর্ক তৈরি হবে। আজকে তাহলে খোরপোশের অ্যালুমিনির উপর ট্যাক্স চালু হোক, এটা রোজগার। একটা পুরুষ সে ট্যাক্স দেবে, সে খোরপোশ দেবে, অ্যালুমিনি দেবে, অথচ একজনটা বিনা পয়সায় বাড়িতে বসে রোজগার করবে, কোনো ট্যাক্স দেবে না। এটা হতে পারে না, এটা চলতে পারে না, চলতে দেব না, কিছুতেই দেব না। সারা বিশ্বে খোরপোশের অ্যালুমিনি আছে, সারা বিশ্বে আছে, নেই সেখানে বরঞ্চ আরো বেশি রয়েছে। আপনি জানেন না যে হাজবেন্ডের যে প্রপার্টি, সেই প্রপার্টি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। হাজবেন্ডের প্রপার্টি মানে স্ত্রীর প্রপার্টি নয়। খোরপোশ থেকে একটু বেরিয়ে যায়, এবার একটু খোরপোশ থেকে বেরিয়ে যায়। অনেকক্ষণ খোরপোশ নিয়ে আমরা আলোচনা হলো, মেয়েদের এমপাওয়ারমেন্টের নামে আপনারা যেটা করছেন সেটা ভুল। পরবর্তীতে আমরা যখন খোরপোশ নিয়ে আলোচনা করব তখন আবার এটা নিয়ে আলোচনা হবে। এবার একটু আসি অন্য ব্যাপারে, যে এই যে বধূ নির্যাতনের যে সেকশনটা ছিল 498-এ, হ্যাঁ, এটাতে তো দেখা গেছে একসময় অনেক অপব্যবহার হয়েছে, তার জন্য অনেক সুপ্রিম কোর্টের ডিসিশন হয়েছে। রাজনীতি ভার্সেস নেহার যেসব বিভিন্ন যে আর্নেস্ট কুমার ভার্সেস স্টেট অফ বিহার, সেখানে অনারেবল সুপ্রিম কোর্ট বলে দিল যে কিভাবে এগুলোকে বিচার করা হবে। সাম্প্রতিককালেও খুব ভেরি রিসেন্টলিও সুপ্রিম কোর্ট বলেছে এই ক্রুয়েলটির ডেফিনেশনটা কিভাবে চেঞ্জ হবে। কালকে এলাহাবাদ হাইকোর্ট বলেছেন যে প্রপার কাগজপত্র জমা দেওয়া না হলে, কি যেন ভেরিফাইড না লেখা হলে যেন খোরপোশ না ইয়েই দেওয়া না হয়। না, এটা এলাহাবাদ হাইকোর্ট নতুন কিছু বলেনি। এটা যেটা আপনি বললেন রাজনীতি ভার্সেস নেহা কেস 4 নভেম্বর 2020, সেটা পালন করা হয় না বলে তো আবার কালকে নতুন করে বলতে হয়েছে। তাদের যে ইনার পেইনটাকে তারা ডিসক্লোজ করলো, কিন্তু এটা নতুন কিছু বলেনি। যে কোনো কিছু দেওয়ার আগে তাকে প্রথমে, এবং এটা সব আদালত এটাকে মেইনটেইন করার চেষ্টা করছে, কেউ করেন না। সেটা হচ্ছে যে আগে অ্যাসেটস লায়াবিলিটিস দিয়ে দেখতে হবে। যেটা উনি বললেন যে এরকম দেখা যায় ওয়াইফের ইনকাম অনেক, শুধু মুখে বললে তো হবে না। সুতরাং যদি দেখাতে পারে, যদি অপরপক্ষ অ্যাডভার্স পার্টি যদি সে দেখাতে পারে যে না আমার ওয়াইফ এত টাকা ইনকাম করে, তখন নিশ্চয়ই করবে না। যার জন্য একটা মাপকাঠি করে দিল, কিছু দেওয়ার আগে তুমি অ্যাসেটস লায়াবিলিটিস দুই পক্ষের কাছ থেকে দাও, এবং তার উপরেই কিন্তু ভার্ডিক্টগুলো হচ্ছে, জাজমেন্ট এই অর্ডারগুলো হয় মেইনটেনেন্সে, এটা কিন্তু অন দি বেসিস অফ ওই এফিডেভিট অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস হয় না। সেখানে যদি আপনিও জানেন একটু, হ্যাঁ, এবার সেখানে যদি কেউ কনসিল করে, তা কেউ যদি গোপন করে বা মিথ্যে আন্ডারটেকিং দেয়, তাহলে কিন্তু পিছনের যে লেখা রয়েছে 340 তে 7 বছরের সাজা আছে, 300 চলে যায়, তার কিন্তু হয় না। দাদা আপনিও জানেন না, হয় না বলে কোনো কথা নেই। আজকে মার্ডার করলে বলে কিছু হয় কি না হয় না, কিন্তু মার্ডার কেস হচ্ছে এবং তার জন্য প্রসিকিউশন হচ্ছে, বিচার হচ্ছে, বিচারে গিয়ে যদি আমাকে তো ফাঁসি দিয়ে দিতে পারবে না। এবার যে জায়গাটা নন্দিনী যেটা বুঝতে পারছে, ঠিক আছে, আমাদের প্র্যাকটিক্যাল যে সমস্যাগুলো হয়, অনেক সময় আমরা দেখি যে কোনো স্ত্রী তারা আইটি রিটার্ন ফাইল করে না, বা তারা এগুলো গোপন করে, এমন কিছু দেখাচ্ছে যে তাদের যে ইনকামটা অনেক কম করে দেখাচ্ছে। স্বভাবত এটা দুতরফ, সেটা ধরবে কে? সেটা ধরবে তার যে অপোজিট পার্টি আছে, সে যদি পায় কখনো, যার জন্য ওই একটা কশান দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট রাজনীতি ভার্সেস নেহা কেসে, যেটা আপনি বললেন যে 340 মানে 7 বছরের সাজা আছে। এই যে সাবজেক্টটা কেন করেছে, তার মানে সে যখন ওটা করছে তাকে সই করতে হচ্ছে যে সে জেনে বুঝে যে আমি যদি কোনো কিছু গোপন করি তাহলে আমার এই জন্য 7 বছরের সাজা আছে। দুজনেরই গোপন করে, হাজব্যান্ড করতে পারে, যেটা উনি বললেন একদম ঠিক কথা, গোপন হতে পারে, সে হাজব্যান্ডও করতে পারে, ওয়াইফও করতে পারে, যদি কোনো ধরা পড়ে। আমার বলা মানে খুন করলে সাজা হবে, খুন করলে তার গ্রেপ্তার হবে, কিন্তু যদি প্রমাণ না হয় তাহলে তো নিশ্চয়ই সাজা হবে না। আচ্ছা সমুদা, এই ধরা পড়ার প্রক্রিয়ার ক্ষেত্রে সেকশন 91 যেটা আগে ছিল, এই 91-এ যেটা ম্যাজিস্ট্রেট কোর্ট ডাইরেকশন দিত, যেটা এনকোয়ারি করার জন্য, যে অ্যালিগেশনটা আসছে, দেখা গেল যে ওয়াইফ সে রোজগার করে কিন্তু কোর্টে এসে বলছে যে আমার কোনো রোজগার নেই, হ্যাঁ, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের তো পাওয়ার ছিল সেকশনে, তারা এটাকে ইনভেস্টিগেশন দেওয়ার জন্য, বা তাদের থেকে সে রিপোর্ট কলফার করতে পারে, সেটা পুলিশ অথরিটিকে হতে পারে, ম্যাজিস্ট্রেট নিজেও রিপোর্ট নিতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তরে আসবো আপনার কাছে, তার আগে আমি একটা ফোন নিয়ে, একজন দর্শক বন্ধু এসেছেন, ফোনটা নিতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ আপনি এসে গেছেন ইয়ারে, বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। দেবজ্যোতি বাবু নমস্কার। হ্যাঁ, আপনাকে নমস্কার। আপনাদের সকলকে, আপনাকে এবং দূরদর্শন কর্তৃপক্ষকে অভিনন্দন। অনেক দিন পরে এই অনুষ্ঠানটা করছেন। হ্যাঁ, আমাদের এটা তো আমি হুগলি জেলার ভান্ডারহাটি থেকে স্বপন কুমার আড্ড বলছি। আমি শ্যামলকান্তি বাবুর কথা শুনলাম, নন্দিনী ম্যাডামের কথা শুনলাম। আমি শ্যামলকান্তি বাবুকে একটা প্রশ্ন করব, যদি উনি আমায় বলেন তো আমি সত্যি খুব উপকৃত হব। নন্দিনী ম্যাডাম, আপনাকেও ধন্যবাদ, এবং আপনার প্রশ্নগুলো আমি সব শুনলাম।
প্রথম কথা শ্যামলবাবু, আপনি বললেন যে পুরুষের উপর যদি নির্যাতন হয়, পুলিশ যদি থানায় যায়, পুলিশ সাথে সাথে সেটা অ্যাকশন নেবে এবং তাকে অ্যারেস্ট করবে। আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি, থানায় গেলে কোনো মহিলা যদি কাঁদতে কাঁদতে কোনো মানে অফিসারের কাছে গিয়ে বলে আমার স্বামী একটা চড় মেরেছে, 7 কে 7 14 জন পুলিশ বাড়িতে চলে আসবে, বলে সেই ভদ্রলোককে ধরে নিয়ে বাড়ি চলে যাবে। এটা আইন। আপনারা বলছেন নতুন আইনের সংশোধন হয়েছে, কিচ্ছু সংশোধন হয়নি। সংশোধন যদি হয়, শুনুন, আমরা সব জায়গায় জানি যে কাউকে অত্যাচার করলেই 498 করলেই তাকে অ্যারেস্ট করতে হবে। আমি আপনাকে বলি, কোন এক কবি বলেছিলেন না, বিচারের বাড়ি যাবে নিভৃতে কাঁদে, সেটাই কিন্তু আজকে চলছে। আর ম্যাডাম যে নন্দী ম্যাডাম যে কথাগুলো বললেন 100% সত্যি কথা। এটা ইমপ্লিমেন্ট করবে কে? আমার দেশের প্রশাসন, আমার দেশের সরকার সত্যিকারে ইমপ্লিমেন্ট করতে পারছে? আপনি বলুন। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি যে এমন একটা ঘটনা ঘটে গেছিল, যখন আমাকে জজ সাহেব বলছেন যে আপনাকে দিনমজুর করে আপনার বৌমাকে খরচা দিতে হবে, দিনমজুরি করে আপনার বৌমাকে খরচা দিতে হবে। কিন্তু আমার বৌমার, আমার ছেলের অপরাধ কি ছিল জানি না, কিন্তু বৌমার একটাই অপরাধ, শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকবো না। তাহলে এই যে জায়গায় বলছেন পুরুষরা নির্যাতিত হয় না, সত্যি করেই বলছি আজ 100% পুরুষ নির্যাতিত হয়। মেয়েরা যখন কাঁদতে কাঁদতে গিয়ে থানা ওসির কাছে গিয়ে বলে আমাকে আমার শ্বশুর মেরেছে, আমার শাশুড়ি মেরেছে, আমার স্বামী মেরেছে, তখন কিন্তু পুলিশের অন্য কিছু দেখে না। পুলিশ কি করে? হয় টাকা দাও, না জেলে চলো। নমস্কার। হ্যাঁ শোভনবাবু, তাহলে হ্যাঁ আপনি, হ্যাঁ নমস্কার, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি একদম প্র্যাকটিক্যাল কিছু ঘটনার কথা তুলে ধরলেন, এই জন্য ধন্যবাদ। হ্যাঁ আপনার অভিজ্ঞতার কথা বললেন, কিন্তু আপনার কোনো প্রশ্ন নেই, সেই কারণে আপনার প্রশ্ন আমরা উত্তরে যাব না। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, আমাদের সময় অত্যন্ত দ্রুত চলে যাচ্ছে, বুঝতে পারছি না। আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতি নিয়ে আমরা আবার অনুষ্ঠানে চলে আসছি। যুক্তি, তর্ক, তথ্য পরিসংখ্যান, বিশ্লেষণ, অনুসন্ধান। যুক্তি তর্ক প্রতি বুধবার সন্ধ্যে 7:30টায় দেখুন বিডি বাংলায়। কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল। হ্যাঁ আমরা আবার ফিরে এলাম আলোচনায়। তো আলোচনা শুরু করার আগে আমাদের একটি দর্শক বন্ধু অপেক্ষা করছেন, আমরা এই ফোনটা নিয়ে তারপর আমরা আবার আলোচনা শুরু করব। হ্যাঁ কে আছেন ফোনে বলুন। হ্যালো, আমি বলছি যে আমাদের যে বউটা, আপনি হ্যাঁ কে বলছেন, কোথা থেকে? হ্যালো হ্যাঁ আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বেশ বলুন। আচ্ছা আপনি আপনার প্রশ্নটা তাড়াতাড়ি চলে আসুন, আমাদের অনেক কিছু আলোচনা আছে। কাশিমনগর থেকে। বলুন। কাশিমনগর থেকে। বেশ, আপনার প্রশ্নটা বলুন। হ্যালো, আপনি টিভির ভলিউমটা একদম কমিয়ে দিন, দিয়ে আপনি ফোনে কথা বলুন।
বলুন, তা নাহলে আমাদের আলোচনায় চলে যেতে হবে। আপনি আছেন? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, তো বলুন আপনার প্রশ্নটা বলুন। কমা বাড়াচ্ছি। আচ্ছা, তাহলে আপনি একটু তৈরি হয়ে নিন, পরে আসবেন, আপনাকে বলে দিই। আচ্ছা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এবার তারা আলোচনায় চলে আসি। হ্যাঁ শ্যামলদা, যেটা একটা আইনি একটা দরকার, খুব একটা সবাইকে জানানো, এটা লিগাল ইনফরমেশন, যে এতদিন কেউ যদি থানায় গিয়ে সুরাহা না পেতেন, যেই হোক, সে স্বামী হোক, স্ত্রী হোক, বা যে কোনো লিটিগেট, তিনি থানায় গিয়ে অভিযোগ জানালেন, থানা কোনো অভিযোগ নিতে চাইল না, সেক্ষেত্রে যে অল্টারনেটিভ যেটা ছিল, যে কেউ কোর্টে গিয়ে ওই সিআরপিসি সেকশন 200-এ ডিরেক্ট সরাসরি কমপ্লেন কেস করতে পারতেন। কোর্ট তার বক্তব্য শুনে এবং আরও 2-1 সাক্ষীর বক্তব্য শুনে তারা আইনি পরিভাষায় যাকে বলে প্রসেস ইস্যু করা, অর্থাৎ সামন জারি করতেন, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আদালতে এসে বেল জামিন নিয়ে তারা মামলা শুরু হতো, সাক্ষী সাবুত শুরু হতো, এই প্রসেসটা ছিল। নতুন আইনে এইটা কি থাকছে না থাকছে না? না, এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর, এটাকে আগে আমরা করতে হবে, যেটা আপনি বললেন 200-এ 200-তে সেকশন 200 ধারায় আমরা কমপ্লেন কেস করতাম, করে কমপ্লেনেন্টকে এক্সামিন করতো, তার সাক্ষী অ্যান্ড যদি তার কোনো সাক্ষী থাকতো তাকে এক্সামিন করে কোর্ট কী করতো, কগনিজেন্স নিত। কগনিজেন্স নিয়ে প্রাইমা ফেসি কেস যখন স্টাবলিশ হতো তখন সে প্রসেস ইস্যু করতো। এইবারে এই 223 ধারা নতুন যেটা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, সেই বলে সেই ধারাতে আর পরেও কিন্তু কন্টেন্টসটা মোরাললেস এক থাকছে, কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। যেটা আমার কাছে, আমার এস্টিমেশনে বোধহয় এটা আমার মনে হয় পরবর্তীকালে আমাদের বিভিন্ন অনারেবল কোর্ট, ইভিন আমাদের সর্বোচ্চ আদালত, তারা নিশ্চয়ই এই ব্যাপারটাতে করবে, বা আমাদের যারা লেজিসলেচার তারা চিন্তা করবে। কারণ আগে ছিল একটা মানুষ, সে সুরাহা পেল না, যেটা আপনি বললেন, সে আদালতে যেত, গিয়ে কি করতো 156(3) ধারাতে সে একটা কমপ্লেন করে থানায় পাঠাতো, তাহলে পরবর্তীকালে বিভিন্ন ডিসিশনে থানার ডিউটি বাউন্ড যে সে কেস শুরু করত, অথবা সে কমপ্লেন কেস করতো, যেটা আপনার প্রশ্ন। এখন কমপ্লেন কেস করে সে সুরাহা পেতে গেলে প্রথম কথা, যার বিরুদ্ধে অভিযোগ করছে সরাসরি ম্যাজিস্ট্রেট কগনিজেন্স নিতে পারবে না, অপরপক্ষ মানে আসামিকে না শুনে, আসামিকে সুযোগ দিতে হবে, তাকে নোটিশ করে সুযোগ দিয়ে তাকে শুনবে, শোনার পরে তখন সে চিন্তা করবে যে তার বিরুদ্ধে প্রসেস হবে কি হবে না। এই ক্ষেত্রে কিন্তু অনেক দূরে চলে গেল, আমার মনে হয় এটা পরবর্তীকালে চেঞ্জ হবে। অনেক ধন্যবাদ। আমি ওই ব্যাপার নিয়ে আমি নন্দিনীর কাছে আসবো, তার আগে এক দর্শক বন্ধু একটু ফোনে অপেক্ষা করছে, একটু ফোনটা একটু নিতে হবে। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি কি, আমার বৌমা হাই স্কুলে চাকরি করে। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ সংক্ষেপে বলুন, আমরা শুনতে পাচ্ছি। আপনি টিভির ভলিউমটা বন্ধ করে দিন, টিভি সাউন্ড বন্ধ করে শুধু ফোনে কথা বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আপনি হ্যালো, আপনি প্রশ্নটা করুন, টিভির ভলিউমটা একেবারে কমিয়ে দিন, দিয়ে আমি বলছি যে আমার বৌমা হাই স্কুলে চাকরি করে। বেশ, আচ্ছা, কি বলছে? হ্যালো, আপনি আমাদের সময় নষ্ট হলে আমরা অন্য আলোচনায় যেতে পারবো না, আপনি প্রশ্নটা করে দিন খুব তাড়াতাড়ি। সে আমার ছেলে প্রাইমারিতে করে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, ছেলে প্রাইমারিতে চাকরি করে। হ্যাঁ বেশ, তারপর কি হলো? ছেলে প্রাইমারিতে চাকরি করে, ছেলে 21 সালে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার মেমোরি লস হয়ে যায়। আচ্ছা, এই অবস্থায় বৌমা কোনো রকম তার সহযোগিতা না করে সে বাবার বাড়িতে চলে গেছে। 1 বছর গিয়ে ডিভোর্স কেস করেছে। আমাদের এখান থেকে যে গণনাপত্র দেওয়া ছিল 87 গ্রাম সব নিয়ে চলে গেছে, সে কেস করেছে। স্বামীর সেবা শুশ্রূষা তো দূরের কথা, তার দেখভালও কিছু করলো না, মেয়েকে নিয়ে বাড়ি চলে গেল, বেরিয়ে চলে গেল। আর কোনো চাকরি যে করতো, কোনো পয়সা করি আমাদের সংসারকে দিত না। বেশ, আপনি জানতে চাইছেন যে এই পরিপ্রেক্ষিতে আপনার কি আইনগত সুযোগ সুবিধা আছে? ডিভোর্সের কেস করে দিয়েছে। বেশ বেশ, আচ্ছা আপনি সঙ্গে থাকুন, আমাদের বিশিষ্ট আইনজীবী রয়েছে, সামনে একটু সংক্ষেপে যদি একটু আইনি রিলিফ যদি বলে দেন। এটা উনি যেটা বললো, সমস্ত মালপত্র নিয়ে চলে গেছে, কোনো খোরপোশ দিচ্ছে না, কাকে দেবে? হাজব্যান্ডকে। তা আমাদের তো এই মুহূর্তে যেটা এক্সিস্টিং ল আছে তাতে তো সেই জায়গাটা নেই। আর উনি যে বললো যে আমি কোনো বিচার পাচ্ছি না বা সে ডিভোর্সের মামলা করেছে, সেটা তো তার প্রেরোগেটিভ।
তার তো অধিকার আছে সে ডিভোর্সের মামলা করার। সে কতখানি নিষ্ঠুর কি নিষ্ঠুর নয় তার জন্য আদালত আছে। সে দরকার হলে পরে ডিভোর্সের মামলা প্রতিদ্বন্দ্বিতা করবে, করে এবারে সে পাবে কি পাবে না, সে তার অ্যালিমনি পাবে কি পাবে না সেটা দেখবে। কিন্তু তাই বলে আইনটাকে তো আমি খারাপ এটা বলতে পারবো না। আচ্ছা, এইবার আসবো নন্দিনীর কাছে। হ্যাঁ স্যারের কথা শুনে আমার কিন্তু খুব অবাক লাগছে। আজকে একটি মেয়ে যদি এরকম অ্যাক্সিডেন্ট হতো, তার হাজবেন্ড তাকে ছেড়ে দিয়ে সব কিছু নিয়ে চলে যেত, ডিভোর্সের মামলা করতো, স্যার আপনি কি একই কথা বলতেন? সে ডিভোর্স তো করতে পারে, তার প্রেরোগেটিভ, তার তো অধিকার আছে ডিভোর্স করার। আপনি বলতে পারতেন এই কথা স্যার? তখন তো আমাদের দেশে কথা বলা হতো না। আজকে মেয়েটি চলে গেছে সব কিছু নিয়ে, আপনি বলছেন সে তো করতেই পারে, এটা তার প্রেরোগেটিভ, সে তো ডিভোর্স চাইতেই পারে। সেটা তার নিষ্ঠুরতা, তার জন্য তো ব্যবস্থাটা নিতে পারবে। ব্যবস্থা কিসের ব্যবস্থা? কে নিষ্ঠুরতা দেখাবে? এই তো নিষ্ঠুরতা একটা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড। আমরা শুধু মুখে বললে, আমরা মাঠের বাইরে থেকে আলোচনা করলে হবে। আপনি বারবার আইনের কাগজ আর কিতাবি বই দেখাবেন না। আপনারা মেয়েদের ক্ষেত্রে হলে আপনি যত সহজে প্রেরোগেটিভ বলতে পারছেন, একটা পুরুষ মানুষ হলে আপনারা পুরুষ মানুষটাকে জানোয়ার আখ্যা দিতেন এই মুহূর্তে দাঁড়িয়ে। বলতেন কত বড় জানোয়ার, একটা মেয়েকে ছেড়ে এভাবে চলে গেল, মেয়েটা যখন এত বড় বিপদে। সত্যি কথা স্বীকার করুন, আমাদের এটাই সমাজ। গা উজাড় হয়ে যাবে। আপনি এক্স্যাক্টলি বলছেন স্যার, খুঁজতে গেলে গা উজাড় হয়ে যাবে, গা উজাড় হয়ে যাবে। কারণ আমাদের দেশে 80% এর উপরে 498 এ মিথ্যে। গত 2022 এ শ্লীলতাহানির 499টা কেস মিথ্যে। এক্স্যাক্টলি বলেছেন স্যার, গা উজাড় হয়ে যাবে খুঁজতে গেলে। 7 বছর ধরে এই কাজ করছি, উজাড় হয়ে যাবে গা, যদি সত্যি খুঁজতে বসেন আজকে। সত্যি উজাড় হয়ে যাবে পুরুষ মানুষের এক্স্যাক্টলি কি অবস্থা ভারতবর্ষে। আচ্ছা, এইবার নদী একটু আইনের ব্যাপারে আসি। খানিকক্ষণ আগে যেটা বলছিলে যে এতদিন যারা থানায় গিয়ে যদি কোনো তারা কিছু হবে না, দেবজ্যোতিতাও সব করে কমপ্লেন আর মামলা আর খুঁজে বের করে আনা কগনিজেন্সের আসামি কথা। স্যার আমি একটু কথা বলি, হ্যাঁ দিশাটা দিতে হবে তো। আমি কোনো দিশা দেখিয়ে কিছু হবে না এই দেশে। শুনুন, তাহলে কি বলবেন লাভালাভি করো? শুনুন, যদি 498 বি হতো বা 85 86 এর সঙ্গে আরেকটা কিছু জুড়তো যেটা পুরুষ মানুষ গিয়ে কমপ্লেন করতে পারেন, তাহলে কিছু হলেও হতে পারতো। এইসব কেতাবি কথায় সাজানো কথায় কিচ্ছু হবে না। আমি আপনাকে বলে দিলাম, পুরুষ মানুষ যেই তিমিরে সেই তিমিরেই। আপনি ভাবছেন এই কমপ্লেন করে আসামির কথা শুনে বিরাট পুরুষ মানুষের কথা শোনা হবে? ঢক্কানি না, কিচ্ছু হবে না, জেনে রাখুন আমার কথা। আমরা যেভাবে লড়াই করছি আমরা সেভাবেই লড়বো। আজকে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে পার্লামেন্টে এটা নিয়ে দেখার জন্য, কিছু যদি হয় হবে, আদারওয়াইজ আমরা লড়াই করে আমাদের অধিকার ঠিক ছিনিয়ে নেব, ঠিক কিছু করে নেব। পুরুষের জন্য বলেনি, পুরুষের জন্য বলেনি, পুরুষের জন্য বলেননি, উনি বলেছেন পুরুষের জন্য বলেনি। অবশ্যই পুরুষের জন্য। আপনারা কোনো কথা বলবেন, আপনারা যেভাবে বলছেন কথা, আপনারা পুরুষের জন্য আমাকে আইনের মধ্যেই হতে, এটা আইন কানুন, আইনের মধ্যে থাকতে হবে। আপনারা আইনের মধ্যে থাকুন, আমরা লড়াই করে নেব। একটা মেন্স কমিশন চাই, যে কোনো মূল্যে আদায় করে ছাড়বো, যে কোনো মূল্যে। আজকে এখানে বসে বলে গেলাম ওমেন কমিশন তো আছে, ওমেন্স কমিশন আদায় করে ছাড়বো যে কোনো মূল্যে। আজকে এখানে বসে বলে গেলাম, তার জন্য যদি মরে যাই আমরা সুদিনের জন্য অপেক্ষা করব। একদম অপেক্ষা করতে আপনাদের হবে, যে কোনো মূল্যে আদায় করে ছাড়বো। আজকে এখানে বসে বলে গেলাম। ঠিক আছে, এক দর্শক বন্ধু দেখি কি বলছেন, অনেকক্ষণ ধরে উনি অপেক্ষা করে আছেন। হ্যালো হ্যালো, আপনি এসে গেছেন, বলুন কে বলছেন, কোথা থেকে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন আপনার প্রশ্নটা তাড়াতাড়ি বলুন। হ্যালো নমস্কার, আমি সমিত বসাক বলছি মালদা জেলা থেকে। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন। নমস্কার। হ্যাঁ, আপনি টিভির ভলিউম একেবারে কমিয়ে দিন, দিয়ে তাড়াতাড়ি প্রশ্নটা রাখুন, আমাদের সময় খুব চলে যাচ্ছে প্রচুর। আচ্ছা, লাইনটা কেটে গেল। হ্যাঁ আচ্ছা, শ্যামল দেব, একটু আইনি আরেকটা ব্যাপারে আসি, যে এতদিন আমরা দেখতাম যদি কেউ গ্রেপ্তার হতেন, হ্যাঁ কোনো কিছু হলে তাকে 24 ঘন্টার মধ্যে তো কোর্টে প্রডিউস করা হতো, এবং আমরা দেখতাম যে সেক্ষেত্রে পুলিশ অনেক সময় তাদেরকে 15 দিন পর্যন্ত পুলিশ হেফাজতে তারা রাখতে পারতো, তারপর তাদেরকে জেল কাস্টডিতে দেওয়া হতো। তো নতুন আইনে কি কিছু পরিবর্তন হলো? অবশ্যই এটা একটা খুব বড় পরিবর্তন এসেছে, আমি বলতে পারবো। আগে যেমন একটা সেফগার্ড ছিল, কোনো অবস্থাতেই পুলিশি হেফাজত 15 দিনের বেশি দিতে পারবে না। এখন এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 বলে, তাতে বলছে 40 দিন বা 60 দিন পর্যন্ত পুলিশ হেফাজত দিতে পারবে। সাবজেক্ট হচ্ছে তাকে 15 দিন অন্তর অন্তর বা এই যে ইন্টারভেলে তাকে আদালতের কাছে হয়তো 15 দিন চাইলো, তাকে 7 দিন দিল, 15 দিনের উপরে 20 দিনের মাথাতেও চাইলো, তাকে হয়তো 2 দিন দিল, এই করে। আর 15 দিনের যে আগে ছিল, কোনো অবস্থাতেই কোনো আসামিকে 15 দিনের বেশি পুলিশি হেফাজত দেওয়া যাবে না।
সেইটাকে পরিবর্তন করে এখন হয়েছে এটা 40 দিন বা 60 দিন, 60 দিন পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখা যাবে। আমার মনে হয় এতে নিশ্চয়ই বিভিন্ন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা আমাদের ল কমিশন এগুলো বসে হয়তো আবার চিন্তা করবে যে এটা একটা মানুষকে, অনেক অপরাধ আছে যার ম্যাক্সিমাম হচ্ছে 60 দিন ডিটেনশন পিরিয়ড, তাহলে 60 দিনই যদি তাকে পুলিশি হেফাজতে রেখে দেয় তাহলে সে কি পেল? না এরকম তো ধরুন আগেও যেমন প্রতারণার মামলায় যে কদিনে তাদের কনভিকশন হয় তার থেকে অনেক দীর্ঘদিন অনেক বহু আসামি জেলে আছে, এরকম ইনস্ট্যান্স কিন্তু না সেটা তো বিভিন্ন হবে, সেটা তো নিয়ে প্রচুর একটা ফোন নিতে হবে একটা। হ্যাঁ আচ্ছা, হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি পার্থ সারথী রায় সল্টলেক থেকে বলছি। শ্যামলকান্তি ব্যানার্জি মিস্টার, উনি যে আগে বললেন যে an opportunity of being heard, যার এগেনস্টে কেস করা হচ্ছে, হ্যাঁ তাকে তো সব সময় দেয়া হতো, তাহলে আর নতুন আইনে কি বদল এলো? an opportunity of being heard তো চিরকালই প্রভিশন ছিল, তাহলে আর কি নতুন ইয়ে এলো? এইটা যদি একটু বিশ্লেষণ করে দেন। আচ্ছা থাকুন, সঙ্গে থাকুন। না না না, এটা ছিল না। আগে ছিল ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করলে পরে সেই অভিযোগের ভিত্তিতে কমপ্লেন্টকে শুনতে হবে, এক্সামিন করে তার সাক্ষীকে শুনে তিনি কগনিজেন্স দিতে পারতেন, অর্থাৎ তার বিচারার্থে ওটা নিল। নেওয়ার পরে এবারে যে প্রক্রিয়াগুলো আছে করে এবারে আসামিকে প্রসেস করলো। এখন হচ্ছে এই যে ওয়ান সাইডেড, তাহলে এখানে কি কমপ্লেন ছিল, এখন আর তা হবে না। এখন বলছে সমস্ত সাক্ষী সবুত দিয়ে ম্যাজিস্ট্রেট দেখলো যে হ্যাঁ, কিন্তু কগনিজেন্স নিতে পারছে না, না নিয়ে সে কি করবে, আগে আসামি পক্ষ বা প্রতিবাদীকে, যাকে বিবাদী পক্ষকে আগে শুনবে, সুযোগ। শুধু এই ক্ষেত্রেই নয়, ইভেন পাবলিক সার্ভেন্টদের ক্ষেত্রে এটাও একটা, এটা নিয়ে আসবো, পাবলিক সার্ভেন্ট ব্যাপারটা আসবো, তার আগে আমি একটু সুতরাং এটা আগে ছিল না, এটা বর্তমান ইয়েতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এ এটা নতুন সংযোজন হলো। আচ্ছা নন্দিনী দি, এটা তো আমরা তো বারবার ওই জায়গাটা আসছি, ধাক্কাও খাচ্ছি যে আইন তো সবার জন্য দেখা যাচ্ছে সবসময় সমান হচ্ছে না, খানিকটা আমরা যারা ব্যবহারজীবী কোর্টেও দেখছি আইনটা অনেকটাই আগে যেরকম ছিল মেয়েদের দিকে একটু এক পেশে এখনও রয়েছে, কিন্তু নতুন আইনে এই যে আগে যেমন মেয়েদের ওপর যৌন নির্যাতনের ওপরে স্পেসিফিক সব আইনগুলো ছিল, অনেক সময় এটাও তো অনেক সময় খুব রেয়ার হলেও তো পুরুষের ওপরও তো অনেক সময় বহুবার অত্যাচারের ঘটনা সামনে এসছে। সেক্ষেত্রে 377 ছিল, সেটা তুলে দেওয়া হলো, যে তার মধ্যে কিন্তু ছিল যে মানে পুরুষের সাথে জোরপূর্বক সঙ্গমও কিন্তু অপরাধ, যেটা 377-এ ছিল, সেটাকে কিন্তু তুলে দেওয়া হলো। এবার আপনি আমাকে একটা কথা বলুন, ম্যারিটাল রেপটাও, ম্যারিটাল রেপ এখন এর মধ্যে কথা আসেনি, ম্যারিটাল রেপের শুনানি আছে জুলাই মাসে, তারপরে দেখা যাবে সেটা নিয়ে কথা। আপনি আমাকে একটা কথা বলুন যে পুরুষের সঙ্গে জোরপূর্বক সঙ্গম অপরাধ, আমি কোন কনটেক্সট এটা বলছি, কোন কনটেক্সটে সেটা আপনি শুনুন। আজকে যে র্যাগিং গুলো হয়, আজকে যাদবপুরের ঘটনায় ছেলেটি না হয় ইনসিডেন্টালি পক্সোর আন্ডারে পড়েছে তাই, কিন্তু বহু কলেজের বহু র্যাগিং পুরুষরাই করছেন, আমি মানছি, বহু ছেলেদের ওপরে যে আপনি কিন্তু আর কোথাও ফেলতে পারবেন না সেই ধারাটা। 377 জুলাই মাস থেকে তুলে দেওয়ার মানে তাদের কিন্তু আপনি আর অপরাধী বলতে পারবেন না। কি হলো তাহলে? তুলে দিলেন তো আপনি 377, কি ধারায় ফেলবেন? সবাই তো আর 18 নিচে হবে না, কি হবে বলুন, কোনো জবাব আছে? আচ্ছা, বিএনএস 69 আসুন, মানে প্রতিশ্রুতি, বিবাহের প্রতিশ্রুতি বা চাকরির পদোন্নতির প্রতিশ্রুতি দিয়ে আপনি কারোর সঙ্গে সহবাস করেছেন, ভোগ করেছেন, কোনো কিছু করেছেন, সব কিছুই মেয়েদের কথা ভেবে। আমাকে একটা কথা বলুন তো দেবজ্যোতিদা, বহু পুরুষ মানুষকে তো বহু মহিলা প্রতিশ্রুতি দিয়ে বিবাহ করেননি, অনেক মহিলাও আছেন বিভিন্ন, জানবেন যেই জগৎটা যারা কন্ট্রোল করেন তারা কিন্তু এই সুযোগ নেন, অর্থাৎ পাওয়ার করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট করাপ্ট। অনেক মহিলাও কিন্তু অনেক পুরুষ মানুষকে, অনেক অল্প বয়সী ছেলেকে চাকরি বা পদোন্নতির লোভ দেখিয়ে এইখানে নামিয়ে, সিনেমায় নামিয়ে দেবো, গান গাইয়ে দেবো, এরকম করে মানে সুযোগ নিয়েছেন, শারীরিক সুযোগও নিয়েছেন বা বিবাহ প্রতিশ্রুতিও দিয়েছেন, অনেক কিছু করেন, তারাও তো এগুলো করেছেন। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু 69-এর কোনো মানে তাদের শাস্তি দেওয়ার কোনো অপশান কিন্তু নেই। আমার কথা 69 হতো, জেন্ডার নিউট্রাল হতো। আজকের যুগে দাঁড়িয়ে তো একটা সভ্য দেশের তো এটাই কাম্য। আমরা কেউ কোনোদিন বলিনি মেয়েদের ওপর অত্যাচার হয় না, কিন্তু সঙ্গে এটা মানতে হবে পুরুষও কিন্তু একই ধরনের অত্যাচারের ভুক্তভোগী। এটা কেন একটা সভ্য দেশে আমরা মেনে নিতে পারছি না? যেই দেশে দাঁড়িয়ে আমরা বলছি নারী এগোলে দেশ এগোবে, ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীরাই নাকি সব শক্তির হাতিয়ার, সেখানে কেন আমরা নারীকে শুধু ভিকটিম করে রাখতে চাইছি? এটা তো নারীদের জন্য লজ্জার।
নারী যে অ্যাবিউসার হতে পারেন এটা কেন আমরা মেনে নিতে পারছি না? যদি না মানতে পারি সেটা আমাদের জন্য সবচেয়ে লজ্জার। আজকে আমরা সবসময় মনে করছি পুরুষ শুধু অ্যাবিউজার, পুরুষ কিছুতেই ভিকটিম হতে পারেন না। এই লজ্জা রাখার আমাদের জায়গা থাকছে না কিন্তু, বলে দিচ্ছি, যার ফলে কিন্তু একটা খুব খারাপ জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। দেয়ালে পিঠ ঠেকছে পুরুষ মানুষের, এর ফলে কিন্তু কোনো কিছুর জন্য আমরা কেউ দায়ী থাকবো না। আমাদের আরেক দর্শক বন্ধু এসে গেছেন, একটু ফোনটা তো নিতেই হবে। হ্যাঁ, হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, আপনি এসে আমার শ্যামল বাবুর কাছে একটা প্রশ্ন আছে। উনি বলছিলেন যে আইনের মধ্যে থেকে সমস্ত কিছু করা যায় বা সেটা করতে হবে। তো আমি এটাই জানতে চাই যে এই খোরপোশ যেটা দিতে হয় সেই বিষয়ে আমি ব্যক্তিগতভাবেও মানে দেখেছি বা জেনেছি যে এই খোরপোশে দুজনকে নিজেদের যে ইনকাম সেটার প্রুফ দিতে হয়। তো আমরা দুজনেই দিই, এবং সেটাতে যদি কেউ মিথ্যে বলে এবং সেই মিথ্যেটা যদি আমরা জানা যে হ্যাঁ এটা মিথ্যে, সেটা আমি কিভাবে, কিন্তু তা সত্ত্বেও জজের তরফ থেকে আমাদের এগেনস্টে যদি কোনো ডিসিশন এসে যায় এবং সেটার মারফত আমি অন্য আরো উচ্চ আদালতেও গেছি, অনেক জায়গায় চিঠি করেছি, সমস্ত কিছু করেছি, বাট আলটিমেটলি কিছু হয়নি। এমনকি হাইকোর্টে গিয়েও আমি সেই প্রুফ দেখাতে পেরেও আরটিআই করে সমস্ত কিছু করেও কিন্তু আমাকে মাসকে 20,000 টাকা করে মেনটেনেন্স দিতে হয়। এদিকে আমার ইনকাম মাত্র 25,000 টাকা, এদিকে আমার স্ত্রী একজন শিক্ষিকা, সরকারি চাকরি করেন এবং উনি মাসের 70,000 টাকা মাইনে পান। বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, 340-তে এটা যদি, এটা কি 2020 সালের আগে না 2020 পরে? যদি দেখা যায় যে 2020 পরে হচ্ছে, আমি এটাকে মানতে পারছি না, কারণ রজনীশ ভার্সেস রেহা কেস পরিষ্কার বলে দিয়েছে যদি ওই মামলার নিষ্পত্তি হয়ে থাকে 2020 আগে, তাহলে তো আর আসছে না। আবার আইনেই বলা আছে সে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে হোক কি 125-এ হোক কি ম্যাট্রিমোনিয়াল ডিসহারমনিতে হোক, যেখানেই হবে সেই আদালতে দেখাতে পারে যে দেখো পরিস্থিতি চেঞ্জ হয়েছে, এই পরিস্থিতি চেঞ্জে দেখো তার ইনকামেই প্রমাণ ছাড়া আদালত কি করবে? এবারে হচ্ছে যদি অ্যাসেটস লাইবিলিটিস দিয়ে যদি কেউ মিথ্যে কথা বলে, তাহলে সেই জন্যই তার কাছ থেকে একটা এফিডেভিট দেওয়া হচ্ছে, আগে তো ছিল না। এবং এটা হচ্ছে সর্বোচ্চ, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বা অনুযায়ী। এবং আমার মনে হচ্ছে উনি যেটা বলছেন সেটা হচ্ছে 2020 সালের আগে ডিসপোজ অফ মামলা, বহু মামলা আছে, তাতে কিছু কি করেছে জানি না। যদি প্রমাণ হতো থাকতো তাহলে দিত না, পেত না, তার একটা ওয়ে মেনটেন করতো। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয়, আপনি খানিকক্ষণ আগে বলছেন পাবলিক সার্ভেন্টের কথা, তাহলে একটু সাধারণ মানুষকে বলে দেওয়া প্রয়োজন যে পাবলিক সার্ভেন্ট বলতে আমরা কাদেরকে বোঝাবো, এবং তাদের জন্য এখন কি নতুন আইনে কোর্ট কি সরাসরি তাদের বিরুদ্ধে কগনিজেন্স নিতে পারবে? শুনুন, এইটাও একটা পাবলিক সার্ভেন্ট। এই যে পাবলিক সার্ভেন্টের ব্যাপারটা, কারা পাবলিক সার্ভেন্ট? এটা কিন্তু যে আমাদের 1860 সালের যে ভারতীয় দণ্ডবিধি, সেই 21 নম্বর ধারাতে পাবলিক সার্ভেন্টের সংজ্ঞা যেটা দেওয়া ছিল, ঠিক সেটাই আবার এই 2023-এ ভারতীয় ন্যায় সংহিতা 228 ধারা মতে তাতে বলা আছে যে পাবলিক সার্ভেন্ট কারা, মোরাললেস সবাই, মানে সে একজন কমিশনার থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট, জাজ, যে কোনো পাবলিক মানে সার্ভেন্টের মধ্যে যা যা পড়ছে সবাই পাবলিক সার্ভেন্ট, ইনক্লুডিং দি কমিশনার অফ কর্পোরেশন অর কাউন্সিলর, সবাই কিন্তু পাবলিক সার্ভেন্টের মধ্যে পড়ছে। এই পাবলিক সার্ভেন্ট আগে ছিল পুলিশ, বিশেষ করে আমরা পাবলিক সার্ভেন্ট আমরা আদালতে দেখেছি যে মানুষ পুলিশের অত্যাচার, সে আদালতে গিয়ে পুলিশের বিরুদ্ধে নিচ্ছে গেলে এক্ষুনি যেটা উনি বলছিলেন সেটা একটা ইয়ে, তখন আমরা কি করতাম না, কোর্টে গিয়ে আমরা 200-এ কমপ্লেন করতাম, করে এই সাক্ষী দিয়ে প্রমাণ হলে পরে কারণ যে অত্যাচার করছে বা কিছু অন্যায় করছে সেটা তার ডিসচার্জ অফ হিজ অফিসিয়াল ডিউটিস হচ্ছে না, একটা আসামিকে কাস্টডিতে মারধর করছে, সেটা তার ডিউটির মধ্যে পড়ছে না। এখন হয়েছে এই 223 বলে, তাতে বলছে ওই তুমি কোনো কগনিজেন্স দিতে পারবে না, নেওয়ার আগে সেই অফিসারকে তুমি নোটিশ করে ডাকো, তাকে শোনার সুযোগ দাও, আর যদি দেখো যে হ্যাঁ সে কি পরিস্থিতিতে সে লাঠি চালিয়েছে, গুলি চালিয়েছে, এটা তাকে জানতে হবে। আমি বললাম পুলিশ ঢুকে আমার বাড়িতে অত্যাচার করেছে, কি পরিস্থিতিতে করেছে কোর্ট আগে তার কাছ থেকে জানবে, যেটা 223 ধারাতে নিয়ে আসা হয়েছে। তারপরে এটা আমার মনে হয় এটাও ব্যাপারটা যেটা তার সাধারণ মানুষ যাবে কোথায়,
এবং এটারও মনে হয় সমাধান হবে, হওয়া উচিত, কারণ বিভিন্ন লোক তখন তো আদালতে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, ডিসিশন হবে। যেমন আমাদের মনে করুন নাই যে আর্নেস্ট কুভার কেস আপনি বলছিলেন, সেটা আর্নেস্ট কুভার কেস হচ্ছে 2014 সাল, কিন্তু এই 41 এটা আর্নেস্ট কুভার কি করলো না, আর্নেস্ট কুভার কেস স্টেট অফ বিহারে সে আরো বেশি শক্তিশালী, বললো যে দেখো তুমি 41-এ যেটা নাকি 2008 সালে অ্যামেন্ডমেন্টে আমাদের ভারতীয় ওই কার্যবিধিতে, আমাদের সময় খুব শেষের দিকে চলে আসছি, তো আমাদের একটা শেষ ফোন নেব, তারপরে আবার আসবো নন্দিনীর কাছে। হ্যাঁ, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার, নটন কুমার দে বলছি। হ্যাঁ বলুন বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। নটন কুমার দে বলছি মসলন্দপুর থেকে। বলুন। হ্যাঁ, নটন কুমার দে বলছি মসলন্দপুর থেকে। আপনার প্রশ্নটা? আমার ওয়াইফ 5 বছর হবে এই 30শে জুলাই আমার বাড়ি ছেড়ে চলে গেছে ছেলেকে নিয়ে, 1 বছরের ছেলেকে নিয়ে চলে গেছে। বাড়িতে একটু সামান্য গন্ডগোল হয়েছিল, তো গন্ডগোল মানে ও 99টা গন্ডগোল ও করেছে, আর আমি একটা গন্ডগোল করেছি, সেটা হচ্ছে আমি ওকে চড়-থাপ্পড় মেরেছি। এই ব্যাপারটা নিয়ে ও চলে গেছে, আমাকে ছেড়েও দেবে না, আমার সংসারও করবে না। আমি ওর কাছে গিয়ে রীতিমতন বহুবার ক্ষমা বলতে ক্ষমা চেয়েছি, আর আমার উপরে প্রচুর কামড়ে আঁচড়ে দিয়েছে, অত্যাচার করেছে। তো থানায় গেছি, লাভ হয়নি, থানা থেকে বলেছে চুপ করে বসে থাকো। আইনের কাছে গেছি, লিগাল এইড ওয়েস্ট বেঙ্গল, ওরাও কোন রকম হেল্প করতে পারেনি। যতগুলো উপায় বলেছে সব উপায়গুলো আমার বিপক্ষে, যে আমার মা প্যারালাইসিস, ফিজিক্যালি 18 বছর ধরে বিছনায় শয্যাশায়ী, তাকে নিয়ে তাকে ছেড়ে আমি কাজ ছেড়ে তাকে আমি দেখাশোনা করছি। বেশ, আচ্ছা, আপনি এখন কি চাইছেন? হ্যাঁ, আপনি কি চাইছেন? কাছে যাও, আইন তোমাকে আশ্রয় করতে, বেশ, আপনি কি করতে পারি? বেশ, ছেলেকেও দেখতে দেয় না। হ্যাঁ, এই মামলা আমাদের প্রচুর আসে নিয়ত। খুব সংক্ষেপে আমাদের সময় শেষে। আমার বলা মানে উনি নিজেই তো বললেন উনি অপরাধ করে বসে আছে, মহিলাকে মারধর করেছে, মহিলা চলে গেছে বাধ্য হয়ে। না, মহিলাও ওনাকে আঁচড়ে কামড়ে দিয়েছে। সেটা তো পরে যখন নাকি ওখানে গিয়ে পা ধরতে গেছে তখন হয়তো আঁচড়ে কামড়ে দিয়েছে। তার আগের অংশটা তো সে বললো মানে ওকে ইনভাইট করে দিয়ে আসছে যে আবার মারধর করবে বলে। তার আগে উনি বলেছেন 99% উনি করেছেন, একদিন উনি চড়-থাপ্পড় মেরেছেন, বিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে যে উনি মারেননি, কি করে জানলেন? না, ওনার স্বীকারোক্তি আর। হ্যাঁ, ওনার স্বীকারোক্তি, আমি তো বলছি না বললেই বোধহয় ভালো করতো। জানি না ওনার মামলা মোকদ্দমা পেন্ডিং আছে কিনা, তাহলে এটা মানে হাজার বিরক্ত করলে ওনা চড়-থাপ্পড় মারতে পারেন না উনি একদিন বিরক্ত। স্বীকারোক্তিটা ওনার বিরুদ্ধে প্রয়োগ হবে। হ্যাঁ, সেটা অন্য কথা, সেটা এমনি প্রয়োগ হচ্ছে, কিছু না করেও তো ফোন 98 হচ্ছে সারাক্ষণ, সেটা তো অন্য জিনিস। আপনাকে লড়াই করার সুযোগ দিতে আছে। আমরা যেহেতু একদম শেষ পর্বে চলে এসেছি, নন্দিনীর কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখবো, যে এই আপনারা যে জন্য আপনারা আন্দোলন করছেন, যে প্রতিবাদী যে কণ্ঠস্বরটা বারবার আপনারা তুলে ধরছেন, যে আপনারা যারা চেয়েছিলেন যে পুরুষদের পক্ষে কিছু হলে ভালো হতো, তো কি হলে ভালো হতো যদি খুব সংক্ষেপে বলেন, 1 মিনিট সময়। নিশ্চয়ই, যেটা বধূ নির্যাতন আছে একটা সেরকম স্বামী নির্যাতনের একটা আইন থাকলে ভালো হতো, যে ছেলেরাও গিয়ে কমপ্লেন করতে পারে। কারণ আমার অফিসে ছেলে ঢোকেন, এখানে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেওয়া হয়েছে, গলগল করে রক্ত পড়ছে, সারা গা হাত পা ফোলা, লাল, ছেলের মায়েদের পেটানো হচ্ছে, বাবাদের পেটানো হচ্ছে। চেয়েছিলাম একটা কিছু হোক যাতে ছেলেরাও কমপ্লেন করতে পারেন, এরকম 85-86 এর সঙ্গে 87-88 থাক, এরকম একটা চেয়েছিলাম, আর কিছু চাইনি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আজকে আমাদের এই স্বল্প পরিসরে আমরা চেষ্টা করলাম যে 1 জুলাই 2024 থেকে যে আইনগুলি 3টে আইন পরিবর্তন হচ্ছে, সেখানে এই দাম্পত্য কলহ সংক্রান্ত বিশেষ দিকগুলো কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে সেটা একটুখানি আলোকপাত করার চেষ্টা করলাম। আমাদের আরও অনেক কিছু বলার ছিল, আজকে এই স্বল্প পরিসরে আমরা চেষ্টা করলাম। তো পরবর্তীতে আমরা আবার আসবো, এইসব নিয়ে আলোচনা এখন চলতেই থাকবে, আপনারাও দেখতে থাকবেন। হ্যাঁ, আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের দুজনকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, আর আপনারাও যারা এতক্ষণ থাকলেন আমাদের সঙ্গে, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা নিজেরা যেমন ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, তেমনি অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন, এই আবেদন জানিয়ে আজকের মতন এখানেই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।